আমেরিকার এক স্পেশাল ব্রাঞ্চ হঠাৎ করে খবর পায় যে এই ডাক কার্টেলের বাড়িতে লুকিয়ে আছে আনলিমিটেড ডলার। তাই একদল অফিসার বেরিয়ে পড়ে সেই ডলার উদ্ধার করার জন্য। কিন্তু কাহিনী এখানেই প্যাচ খেয়ে যায়, কেননা গরিব দুঃখী এই অফিসাররা এত টাকা সরকারকে দেবে নাকি নিজেরাই মেরে দেবে, এই নিয়ে তারা কাহিনী শুরু করে। শুধু তাই নয়, এই টাকা আদৌ এই বাড়ি থেকে বের করা ছিল একেবারেই অসম্ভব। তাই শেষ পর্যন্ত তাদের ভাগ্যে কি ঘটতে চলেছে তা জানাতে হাজির হলাম সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য রিপ মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা জ্যাকি নামের একজন পুলিশ ক্যাপ্টেনকে দেখতে পাই। জ্যাকি তার গাড়িতে করে কোন এক অজানা স্থানে যাচ্ছিল। এর কিছুক্ষণ আগে তার একজন ইনফর্মার তাকে খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়েছে। জ্যাকি সেই ইনফর্মারের সাথে কথা বলতে গিয়ে দেখে সে ভীষণ ভয় পেয়ে আছে। তখন সে তাকে বলে, আমি নিজেই তোমার সাথে দেখা করতে আসছি, তুমি কোনো চিন্তা করো না। তবে হঠাৎ গাড়ি থেকে নামার পর তার দিকে একটা বুলেট ধেয়ে আসে। এরপর আকস্মিক কিছু মাস্ক পরা লোক তার দিকে এলোপাথারে গুলি চালাতে থাকে। জ্যাকি ততক্ষণে কাভার নিয়ে তাদের উপরে পাল্টা গুলি চালায়। তবে সেই লোকগুলো আড়াল থেকে তাকে হিট করতে সক্ষম হলে সে গুলি খেয়ে মাটিতে শুয়ে পড়ে। এই অবস্থাতেই সে কয়েকটা ফাঁকা গুলি ছুড়ে তার ফোনে একটা মেসেজ টাইপ করে। তারপর সেই মেসেজটাকে সেন্ড করে দিয়ে সে ফোনটাকে পানিতে ফেলে দেয়। আর এবার সেই লোকগুলো এসে তার উপরে আরো কয়েকটা গুলি চালিয়ে তাকে শেষ করে দেয়। এই ঘটনার পর এফবিআই জ্যাকির মার্ডারের তদন্ত শুরু করে। সবার আগে তাদের সন্দেহ গিয়ে পড়ে জ্যাকির নিজের ডিপার্টমেন্টের পুলিশ সদস্যের উপর, কারণ এই শহরের বেশিরভাগ পুলিশই ছিল দুর্নীতিবাজ আর ঘুষখোর। জ্যাকির টিমমেটদের মধ্যে ছিল নুমা, রো, লোলা ও জেরি। এরা প্রত্যেকে ছিল মায়ামি পুলিশের টেকনিক্যাল নার্কোটিক্স টিমের সদস্য। তারা প্রায় শহরের বিভিন্ন স্থান থেকে প্রচুর মাদক আর তার সাথে নগদ অর্থ উদ্ধার করে থাকে। কাজে এফবিআই ধারণা যে এই টাকা ভাগাভাগি নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম হয়ে থাকবে। তবে তারা প্রত্যেকেই এই খুনের সাথে সম্পৃক্ততা অস্বীকার করে। তারা জানায় যে জ্যাকি তাদের সবার কাছের একজন বন্ধু ছিল। তবে এফবিআই এজেন্ট ডেল এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে তাদেরকে প্রশ্ন করতে করতে রীতিমতো বিরক্ত করে ছাড়ে। তবে বাকিরা নিজেদের কন্ট্রোল রাখলেও জেরি তার রাগ ধরে রাখতে পারে না, কারণ ডেল তার আর জ্যাকির পার্সোনাল সম্পর্ক নিয়ে খোঁটা দিতে থাকে। তাদের মধ্যে যে একটা অ্যাফেয়ার চলছিল সেটা নাকি ডিপার্টমেন্টে সবাই জানে, আর তার কাঁধে থাকা সেকেন্ড পিস্তলটাই নাকি জ্যাকির। এই সব কথা শুনে জেরির মাথায় খারাপ হয়ে যায়। সে তৎক্ষণাৎ ডেলের উপরে হামলা করে তাকে ঘুষি মারতে থাকে। তখন তাদের এই মারামারি সামাল দিতে বাকিদের রীতিমতো হিমশিম খেয়ে যেতে হয়। এদিকে অন্য রুম থেকে তখন পুলিশ চিফ টমের সাথে কথা বলছিল লেফটেন্যান্ট ডেন। জ্যাকির মৃত্যুর পরে সেই ক্যাপ্টেন পোস্টে প্রমোশন পেয়েছে। এফবিআই তাকেও জিজ্ঞাসাবাদ করছিল, তবে তারা তার এলাবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। ডেন টমকে বলে যে সে ডিপার্টমেন্টের তরফ থেকে জ্যাকির খুনের একটা ইনভেস্টিগেশন লঞ্চ করতে চায়। কিন্তু টম তখন বলে যে যদি আমরা এটা করতে যাই তাহলে এফবিআই আমাদের পিছনে আরো বেশি করে লাগবে। তাই এই মুহূর্তে চুপ থাকা ছাড়া আমাদের আর কিছু করার নেই। তাদের এই কথার মাঝখানে জেরি আর ডেলের মারামারিটা চলছিল। তখন টম ডেলের কাছ থেকে জানতে পারে যে ডেল আসলে জেরিরই ভাই। মানে এই এফবিআই লোকেরা আপন ভাইকে পর্যন্ত একচুল ছাড় দেয় না। যাই হোক, মারামারি থামার পর ডেন আর জেরির মধ্যে ওয়াশরুমে দেখা হয়। তখন ডেন জেরিকে বলে পুলিশ কপ হওয়াটাই ছিল তার জীবনে সবচেয়ে বড় ভুল। এখন তাকে প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবতে হয় যে আজই তার জীবনের শেষ দিন কিনা। তার উপরে এফবিআই লোকেরা তাদেরকে পাগল করে দিচ্ছে। তবে ডিপার্টমেন্টের বাকিরা বেশ চিল মুডে আছে। এফবিআই চলে যাওয়ার পর তারা বাইরে বসে মহানন্দে মৌজ মাস্তি করতে থাকে। এতে কারো ড্রেস আপ দেখলে মনে হয় না যে এরা পুলিশ অফিসার, উল্টো তাদেরকে একজন গ্যাংস্টারের মতোই দেখায়, মানে আমেরিকান পুলিশ বলে কথা। যাই হোক, বাকিরা চিল মুডে থাকলেও ডেন কিন্তু প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিল। এরই মধ্যে সে হঠাৎ একটা সিক্রেট ইনফরমেশন পেয়েছে। কেউ একজন তাকে জানিয়েছে যে হাইলিয়া নামের একটা জায়গায় এক বাড়িতে প্রচুর মাদক এবং ক্যাশ টাকা আছে। তাই ডেনও তৎক্ষণাৎ তার টিম এবং ট্রেন্ড কুকুর উইলবারকে নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা হয়। তারা সেই বাড়ির সামনে পৌঁছাতে উইলবার ঘেউ ঘেউ শুরু করে, অর্থাৎ এই বাড়িতে নিশ্চয়ই প্রচুর ড্রাগস আর টাকার ভান্ডার রয়েছে। তো তারা যখন দরজায় কড়া নাড়ে তখন ডেইজি নামের এক মেয়ে দরজা খুলে বাইরে আসে। সে তাদের বাড়িতে কোনো ড্রাগস থাকার কথা পুরোপুরি অস্বীকার করে। তাছাড়া পুলিশের হাতে তাকে সার্চ করার মতো কোনো ওয়ারেন্টও ছিল না। তখন ডেন তাকে একটা কাগজ দেখিয়ে বলে, আচ্ছা আপনি তাহলে এই পেপারে সাইন করে দিন, তাহলে আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আর ডেইজিও তার হাতে থাকা কাগজটা নিয়ে সাইন করে দেয়। কিন্তু এই পেপার সাইন করার মাধ্যমে ডেইজি আসলে সার্চ করার জন্যই সম্মতি দিয়েছিল। ঠিক এভাবেই তারা চালাকি করে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এরপর তারা দেখে যে তাদের কুকুর উইলবার বারবার উপরের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে। মদ আর ড্রাগসের পাশাপাশি এই কুকুর রীতিমতো টাকার গন্ধও শুকতে পারত।
তার ঘেউ ঘেউ করা দেখে তখন তারা উপরে তাকিয়ে একটা পাটাতন দেখতে পায়। এবার সেই পাটাতন ধরে টান দিতেই সেটা খুলে গিয়ে একটা মই নেমে আসে। ডেন আর জেডি এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু এ কি, পুরো রুম তো একেবারেই খালি। তবে হঠাৎ দেওয়ালের এক পাশে তারা একটা তার দেখতে পায়, আর এবার সেটা টান দিতেই খুলে যায় এক সিক্রেট চেম্বার। কোনো সন্দেহ নেই যে এই চেম্বারের পিছনে রয়েছে সেই টাকা যা তারা উদ্ধার করতে এসেছে। অতঃপর ডেন আর জেডি তাদের সঙ্গীদের সেই দেওয়ালটাকে ভাঙতে বলে, আর তারা নিচে এসে ডেইজিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ডেইজি জানায় এই বাড়িটা ছিল তার অসুস্থ দাদিমার, তিনি মারা যাওয়ার পর থেকে সে এখানেই থেকেছে। এই বাড়িতে ঠিক কি লুকিয়ে আছে সেই ব্যাপারে সে কিছুই জানে না। এদিকে বাকি কপরা সবাই মিলে ইতিমধ্যে দেওয়ালটা ভেঙে ফেলেছে। তখন ড্যান সেখানে গিয়ে একটা বালতি খুঁজে পায়। এই এক বালতিতে প্রায় রাখা ছিল $1.5 মিলিয়ন। তখন তারা বুঝতে পারে যে এখানে হয়তো কয়েকশো মিলিয়ন ডলার আছে। এত বেশি টাকা যে এখানে আছে তা তারা কল্পনাও করতে পারেনি। এছাড়াও এত টাকা দেখে ডেন প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ যদি এখান থেকে একটা টাকাও নড়চড় হয় তবে তাদের সবাইকে জেলের ঘানি টানতে হবে। তাই সে প্রথমে সবার ফোন নিয়ে নেয় যাতে কেউই বাইরে কন্ট্রাক্ট করতে না পারে। এরপর সে জেডিকে বলে তারা এই টাকাগুলো এখান থেকে বের করে এনে কাউন্ট করবে, কারণ এতে করে পরবর্তীতে কেউ যদি টাকা সরিয়েও ফেলে তবে তা সহজেই ধরা পড়বে। তখন জেডি প্রথমে তাদের পুলিশ চিফ অথবা ডিএ এজেন্ট নিক্সনকে কন্ট্যাক্ট করার কথা বলে, কিন্তু ডেন তাকে সেটা করতে দেয় না। তখন পাশ থেকে ডেইজি বলে তোমরা চাইলে এই টাকাগুলো নিয়ে এখান থেকে ভেগে যেতে পারো, আমার মনে হয় সেটাই সবার জন্য ভালো হবে, কেননা শীঘ্রই পরিস্থিতি খারাপ হতে চলেছে। এই কথা শুনে ডেন কিছুটা ঘাবড়ে যায়। এদিকে লোলো তার ফিরতে দেরি হবে জানিয়ে মেয়েদেরকে একটা ফোন করতে চায়, কিন্তু ডেন তাকে কিছুতেই ফোন ইউজ করতে দেয় না। এরপর তারা হঠাৎ বাইরের রাস্তায় এসে একটা গাড়ি দেখতে পায়। এখানে এসে তারা দেখতে পায় দুজন লোকাল পুলিশ অফিসার সেই গাড়িতে বসে আছে, অর্থাৎ ইতিমধ্যে কেউ একজন হয়তো গোপনে তাদের খবর দিয়ে দিয়েছে। তবে ডেন আর জেডি তাদেরকে বলে দেয় যে এখানে তাদের নাক গলানোর কোনো দরকার নেই, এই ব্যাপারটা তারা নিজেরাই হ্যান্ডেল করে নেবে। এখন জেডি হঠাৎ তাদের মধ্যে একজনকে দেখে ভুরু কুচকায়, কারণ এই লোকটাকে সে যেন কোথায় দেখেছিল, কিন্তু লোকটা তাকে বলে যে সে তো তাকে প্রথমবারই দেখেছে। তো তাদের কাছ থেকে বাধা পেয়ে এই দুই অফিসারও সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার পরপরই জেডির মনে পড়ে যে ওই লোকটা আসলে একজন এক্স ভ্যাকাট অফিসার। এই ভ্যাকাট ডিপার্টমেন্টকে কয়েক মাস আগে দুর্নীতির অভিযোগে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন তাদের একজন অফিসার এই ক্রাইম সিনের খবর পেল কি করে? হয়তো তাদের উপরেও শীঘ্রই দ্রুত অ্যাটাক হতে যাচ্ছে, কারণ এই বিশাল অ্যামাউন্টের টাকা যে কেউ লুটে নিতে চাইবে। তাই ডেন এবার সবাইকে বুলেট প্রুফ ভেস্ট পরে রাইফেল নিয়ে রেডি থাকতে বলে, কিন্তু টিমের প্রত্যেকেই তখন প্রচুর কনফিউজ ছিল, কারণ ডেন এখনো পর্যন্ত হাইকমান্ডকে কিছুই জানায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে তবে কি সে এই টাকাগুলো নিয়ে সরে পড়ার প্ল্যান করছে? এর মধ্যে ডিটেকটিভ রো গোপনে একটা ফোন ব্যবহার করে, আর সেই ফোন দিয়ে সে একজনকে মেসেজ পাঠায়। মেসেজে সে জানায় যে তাদের হাতে একটা জ্যাকপট এসেছে, কিন্তু ডেন কাউকে ব্যাপারটা জানাচ্ছে না, অর্থাৎ তার মানে এমন কিছু হতে চলেছে যা তারা জানে না। এদিকে জেডিও ধীরে ধীরে তার উপরে সন্দেহ শুরু করছিল। তবে এত কিছুর মধ্যে ডেন সবাইকে নিয়ে টাকাগুলো গুনে ফেলে। এই সময়টায় তারা ডেইজিকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রেখেছিল। তারপর ডেন নিজে তাকে জিজ্ঞাসাবাদ করতে আসে। এবার ডেইজি জানায় কিছু লোক তাকে ফোন করে প্রতিদিন বাড়ি থেকে কয়েক ঘন্টার জন্য বাইরে যেতে বলতো, আর সেও তাদের কথা মতো কাজ করত, কারণ এর জন্য তাকে টাকা দিতে হতো। সে কখনো এটা জানতে চায়নি যে লোকগুলো আসলে তার বাড়িতে এসে কি করে। এখন ডেন হঠাৎ অবাক হয়ে দেখে যে ডেইজি এক সময় পুলিশের ইনফরমার ছিল। তখন জেডি আর ডেন তাকে বলে যদি সে এই কেসে তাদেরকে সাহায্য করে তাহলে এর পুরস্কার সে পাবে। নিয়ম অনুসারে ইনভেস্টিগেশনে কেউ সাহায্য করলে সে যা উদ্ধার করে তার 20% পর্যন্ত পেতে পারে। তবে ডেইজি এই কথার জবাবে কিছুই বলে না। এরপর হঠাৎ তাদের সামনে থাকা টেলিফোনটা বেজে ওঠে। তখন জেডি সেই ফোন রিসিভ করলে ওপাশ থেকে ভারী গলায় কেউ একজন কথা বলে ওঠে। লোকটা তাকে হুমকি দিয়ে বলে যে যদি তারা এখান থেকে 30 মিনিটের মধ্যে বের না হয় তবে খুব খারাপ কিছু হবে। এছাড়াও সে জানায় যে মাত্র 1,50,000 টাকার জন্য কেউ তো আর মরতে চাইবে না, যার কারণে টাকাটা যেখানে থাকার কথা ছিল সেখানেই রেখে চলে যাও। এই সব কথা শুনে ড্যানের মাথায় একটা প্রশ্ন খেলে যায়, এখানে যদি $1 মিলিয়ন টাকা থাকে তাহলে এই লোকটা কেন মাত্র $1.5 লাখ কথা বলল?
এছাড়াও এই কথা শুনে জেডিও ভীষণ অবাক হয়ে যায়, কারণ ডেন তাকে বলেছিল যে সে 3 লাখ টাকার ইনফরমেশন পেয়ে এখানে এসেছে। মানে ডেন ইতিমধ্যেই তার মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। এই ব্যাপারে এবার ডেনকে প্রশ্ন করলে সেও কোনো উত্তর দিতে পারে না। তখন জেডি জানতে চায় যে কে তাকে ইনফরমেশনটা পাঠিয়েছে, কিন্তু ডেন সেই মেসেজটাও তাকে দেখাতে চায় না। ফলে জেডি সন্দেহ আরো চরমে পৌঁছে যায়। সে ডেনকে তৎক্ষণাৎ চিফকে কন্ট্যাক্ট করতে বলে, তবে পরক্ষণে সে নিজেই এক ডিএ এজেন্টকে ফোন করে, যার নাম ছিল ম্যাটি নিক্স। নিক্স তাদের খুব ক্লোজ বন্ধু এবং সে এই ডিপার্টমেন্টের সাথে অনেকবার কাজ করেছে। তাই জেডি তাকে ফোন করে এই ব্যাপারে সাহায্য চায়। তখন নিক্স তাকে বলে যে সে এক প্রকার নিশ্চিত যে ডেন এই টাকা পুরো নিজে মেরে দেবে। হয়তো জ্যাকির মৃত্যুর পিছনে সেও দায়ী আছে, কারণ জ্যাকি সম্ভবত এই বাড়িটারই খোঁজ পেয়ে গিয়েছিল। তাই তাকে মারার মাধ্যমে এই টাকা ও প্রমোশন দুটোই তার হাতে চলে এসেছে। তবে জেডি এই কথা বিশ্বাস করতে চায় না যে ড্যানি জ্যাকিকে মেরেছে, কারণ তারা একে অপরের খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। অতঃপর নিক্স তাকে বলে যে সে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। এদিকে টিমের বাকি সদস্যরা ততক্ষণে সব টাকা প্রায় গুনে ফেলেছিল। সব মিলিয়ে তারা $20 মিলিয়ন সিজ করতে পেরেছে। বুঝতেই পারছো, এই বিশাল অ্যামাউন্টের টাকার জন্য যে কেউই নিজের বিবেককে বিক্রি করে দিতে পারে। আর নিক্সের সন্দেহটাই সত্যি হয় যখন ডেইজি উপাস থেকে ডেনের কণ্ঠ শুনতে পায়। সে লোলো আর নুমাকে বলে যে তারা নিজেরাই এই টাকা ভাগাভাগি করে নেবে, তাই কেউ আসার আগেই তারা এখান থেকে টাকা নিয়ে সরে পড়বে। এদিকে জেডি আর রো রাস্তায় এসে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তাদের সামনের রাস্তা এবং বাড়ির পাশটাতে একটা মাছিও দেখা যাচ্ছে না। তখন জেডি ভাবে যেই কার্টেলরা তাদেরকে হুমকি দিয়েছিল হয়তো এই এরিয়াটা তাদেরই দখলে। শুধু তাই নয়, তাদের সামনে দূরের একটা লাইট বারবার জ্বলছে আর নিভছে। তখন জেডি বুঝতে পারে কেউ একজন এই লাইটের মাধ্যমে সোর্স করে তাদেরকে মেসেজ দিচ্ছে। তাই সেই ব্যাপারটা খতিয়ে দেখতে একাই ওই বাড়িটার দিকে সে এগিয়ে যায়। সে রোকে দ্রুত গিয়ে ব্যাপারটা ডেনকে জানাতে বলে। তাই রো যখন বাড়ির ভিতরে ঢোকে তখন ডেইজির সাথে তার দেখা হয়। ডেইজি তাকে বলে যে ডেন এই টাকাটা সবাইকে নিয়ে চুরি করতে যাচ্ছে। সে পুলিশ চিফকে বলেছে যে এখানে তারা সির্ফ $1.5 লাখ খুঁজে পেয়েছে, অথচ তাদের কাউন্ট অনুযায়ী টাকার পরিমাণ প্রায় $20 মিলিয়ন। ডেইজির কাছ থেকে এই সব শোনার পর রো দেখে যে লোলো আর নুমাও তার সাথে ভালো করে কথা বলছে না। তখনই তার মনে সন্দেহ পাকাপোক্ত হয়ে যায়। এরই মাঝে সেই কার্টেল থেকে আরো একটা ফোন কল আসে, আর কার্টেল মেম্বাররা তাদেরকে বাড়ি খালি করার জন্য মাত্র 5 মিনিট সময় দেয়। ইতিমধ্যে আবার ডেন এসে তার ভিতরে আসার কারণ জানতে চায়। তখন রো তাকে বলে যে সার্জেন্ট জেডি তাকে এখানে পাঠিয়েছে, আর জেডি নিজে একাই সেই বাড়িটা দেখতে গিয়েছে। তখন ডেনও রোকে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এবার পথের মধ্যে হঠাৎ সে থেমে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি গাদ্দার? তার এই প্রশ্ন শুনে রো ভীষণ অবাক হয়ে যায়। এরপর ডেন তাকে অন্যদের কাছে ফিরে যেতে বলে নিজের জেডিকে ব্যাকআপ দেওয়ার জন্য আগাতে থাকে। ফিরে আসার সময় রো তার ফোনে কাউকে কন্ট্যাক্ট করে বলে যে ডেন এই টাকা আত্মসাৎ করতে যাচ্ছে, তাই যা করা দ্রুত করতে হবে। এখানে আমরা কিন্তু এখনো জানি না যে রো আসলে কাদের সাথে বারবার কন্ট্যাক্ট করছিল, তবে এই প্রশ্নের উত্তর তোমরা একটু পরেই পাবে। এদিকে জেডি সেই বাড়িটাতে প্রবেশ করায় অন্ধকারে এদিক ওদিক সার্চ করতে থাকে। এর মধ্যে কেউ একজন যে তার দিকে পিস্তল তাক করে রেখেছিল সেটা সে টের পায়নি। অন্যদিকে বাড়ির ভিতরে ফিরে আসার পর রো ডেইজিকে কথা দেয় যে সে এখান থেকে তাকে নিয়ে যাবে। তার কিছুক্ষণ পর হঠাৎ ডেনও সেখানে চলে আসে। সে জানায় ওই বাড়িতে ঢুকেও সে জেডিকে কোথাও খুঁজে পায়নি। এর ফলে রোর আরো সন্দেহ বেড়ে যায়। এরপর হঠাৎ ইলেকট্রিসিটি চলে যাওয়ার ফলে বাড়ির সমস্ত লাইট নিভে আসে। সব পুলিশ কপাররা লাইট জ্বালানোর সাথে সাথেই কারা যেন তাদের উপরে গুলি চালাতে থাকে। তখন ডেন আর রো পাল্টা গুলি চালাতে শুরু করলে এই গোলাগুলির মধ্যে লোলোর গায়ে গুলি এসে লাগলে সে আহত হয়ে পড়ে। আর একই সময়ে পাশের রুম থেকে ডেইজি ভীষণ চেঁচাতে থাকে। ফলে নুমা প্রথমে লোকে ট্রিটমেন্ট করে, তারপর ডেইজির হ্যান্ডকাফ খুলে দেয়। অন্যদিকে প্রচন্ড গোলাগুলিতে হামলাকারীরাও তখন সরে পড়তে শুরু করেছে। তখন ডেন আর রো বাইরে এসে তাদেরকে খুঁজতে থাকে। এই সময় রাস্তায় দাঁড়িয়ে একটা পিকআপ ট্রাক থেকে তাদের উপরে হামলা করা হয়। তখন তারা আবারও সেই লোকগুলোর উপরে পাল্টা গুলি চালায়। এবার তাদের একজনকে তারা হিট করতেও সক্ষম হয়। অন্যদিকে আশেপাশের বাড়িগুলো থেকেও কিছু গানম্যান তাদের উপরে গুলি চালাচ্ছিল। তবে ডেন আর রোড তীব্র গুলিতে তারা টিকতে না পেরে সবাই পালিয়ে যায়। ঠিক তখনই সামনে সেই বাড়িটা থেকে বেরিয়ে আসে জেডি। তার পাশে একজন আর্মড গানম্যানকে দেখে ডেন আর রো লোকটাকে গুলি করতেই যায়। এই লোকটাকে দেখে একজন গ্যাংস্টার মনে হচ্ছিল। তখন জেডি
জেডি তাদেরকে সেই লোকটার উপর গুলি চালাতে নিষেধ করে। সে জানায় এই লোকটা ডার্ক কার্টেলের মেম্বার, অর্থাৎ এরাই এতদিন ধরে এই বাড়িতে $20 মিলিয়ন জমা করেছে। তবে তাদের কেউই পুলিশের উপরে হামলা করেনি বলে তারা দাবি করে। লোকটা তার বসকে ফোন করে ডেন আর জেডির সাথে কথা বলতে দেয়। বস তাদেরকে জানায় যে কার্টেলের কোনো ব্যক্তি জ্যাকির হত্যার সাথে জড়িত ছিল না, এমনকি তারা এইখানে তাদের উপরে হামলাও করেনি। এই $20 মিলিয়ন তাদের দরকার নেই। পুলিশ চাইলে বিনা বাধায় সেটা সিজ করতে পারে, কারণ পুলিশ অফিসারদের মারলে কার্টেল বিজনেসের লাল বাতি জ্বলে যাবে। আর এই বিজনেসে এরকম টাকা মাঝে মাঝে সিজ হবে, এটা কমন প্র্যাকটিস। এর চাইতে তারা টাকাটা পুলিশকে দিয়ে দিতে চায়, কারণ এই টাকাটা তাদের কাছে কিছুই না। তখন জেন আর জেডি সেই কার্টেল মেম্বারকে যেতে দেয়। তারপর তারা যখন বাড়ির ভেতরে ফিরে আসে, তখন ডেন আর জেডির মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। এতক্ষণে জেডি প্রায় নিশ্চিত হয়ে গেছে যে ডেন এই টাকাটা মেরে দিচ্ছে। সে বলে ওঠে এই পুরো ঘটনাটা আসলে পুলিশ চিফের প্ল্যান করা, যাতে তারা টাকাটা নিয়ে হাতাতে পারে। তার ধারণা এই প্ল্যানে জ্যাকি আর ডেনও সামিল ছিল। হয়তো তাদের মধ্যে ভাগ বটরা নিয়ে গ্যাঞ্জাম লাগায় জ্যাকি তাকে খতম করে দিয়েছে। এই সব কথা শুনে ড্যান ও জেডিকে পার্সোনাল অ্যাটাক করে বসে। যেখানে তার নিজের ভাই তাকে সন্দেহ করছে, সেখানে অন্যের উপর সে কি করে আঙ্গুল তুলতে পারে। এই কথা শোনা মাত্রই জেডির মেজাজ সপ্তমে চড়ে যায়। সে আর নিজেকে ধরে রাখতে না পেরে ডেনের উপরে হামলা করে বসে। তখন তাদের মধ্যে শুরু হয় এক কঠিন মারামারি। এই মারামারিতে টেবিলে জ্বালিয়ে রাখা কিছু মোমবাতি পড়ে গিয়ে পুরো রুমে আগুন ধরে যায়। তবে সময় মতো তারা সে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। তারপর বাকিরা সবাই মিলে তাদের শান্ত করে, আর এরপর জেডি নিক্সকে ফোন করে যত দ্রুত সম্ভব সেখানে আসতে বলে। এছাড়াও নিক্স জানায় যে সে একটা আর্মড গাড়ি নিয়ে এখানে আসছে। অন্যদিকে রো এই মারামারির মধ্যে তার সেকেন্ড ফোনটা কোথায় যেন হারিয়ে ফেলেছে, তাই সে ওই ফোনটা খুঁজতে থাকে। শেষে সে ফোন না পেয়ে জেডির কাছে এসে একটা ফোন চায়, কিন্তু তার ফোনটাও ডেন শুরুতেই নিয়ে নিয়েছিল। ফলে রো সেই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট হারিয়ে ফেলে, যাকে সে শুরু থেকে ইনফরমেশন দিয়ে আসছিল। অন্যদিকে ডিএ এজেন্ট নিক্স কয়েক মিনিটের মধ্যেই সেখানে চলে আসে। ঠিক এই সময়টায় সবাই অবাক হয়ে দেখে যে বাড়িতে হঠাৎ কিভাবে যেন আগুন লেগে গেছে। তখন তারা সবাই মিলে দ্রুত টাকার ব্যাগগুলো বাইরে বের করে আনে। এরপর তারা সেই ব্যাগগুলোকে আর্মড গাড়িতে লোড করে নেয়। ডেন নুমাকে ডেইজির কাছে রেখে নিজের জেডি আর রোকে নিয়ে নিক্সের সাথে গাড়িতে ওঠে। কিছু দূর যাওয়ার পর সে জানতে চায় যে এই টাকাগুলো ঠিক সে কোথায় নিয়ে যাচ্ছে। তখন নিক্স তাকে জানায় তারা ডি এর একটা সেফ হাউসে টাকাগুলো রেখে আসতে যাচ্ছে। ডেন তখন পুলিশ চিফকে কন্ট্যাক্ট করার কথা বলে, কিন্তু রো তাকে বলে চিফ তো আগে থেকে এই টাকার কথা জানে। তখন ডেন বলে চিফ এই কথা জানে সেটা ঠিক, কিন্তু সে কি জানে যে এর অ্যামাউন্ট কত? জবাবে রো বলে টাকার পরিমাণ তো 20 মিলিয়নের মতোই, কিন্তু তুমি সবাইকে $1,500 বলেছো কেন? তার এই কথা শুনে ড্যান হেসে তাকে আবারও জিজ্ঞেস করে তুমি কি আসলেই বিশ্বাসঘাতক? এই কথা শুনে রো রেগে গিয়ে ড্যানকে তার পুরো প্ল্যান রিভিল করে। আর তার এই বর্ণনা শুনলে তোমার মাথাও পুরো ঘুরে যাবে। আসলে মূল কাহিনী হলো জ্যাকি, অর্থাৎ মুভির শুরুতে আমরা যাকে দেখেছিলাম, সেই সবার আগে এই টাকার সন্ধান পেয়েছিল। সে ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ অফিসারদের ধরতে এই টাকাটাকে টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। যদি তাদের কেউ এখানে হাইস্ট করার চেষ্টা করত তবে সে তাদেরকে ধরে ফেলতো, কিন্তু সেই লোকগুলো আগে থেকেই জানতো যে জ্যাকি তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাই সবার আগে তারা তাকে শেষ করে দেয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জ্যাকি ডেনকে তার ফোন থেকে মেসেজ পাঠিয়ে এই টাকাটার কথাই জানিয়েছিল। তার মৃত্যুর পর ড্যান বুঝতে পারে যে ডিপার্টমেন্টের কেউই এই কাজের সাথে জড়িত, তাই সে সবাইকে এই টাকাটা উদ্ধারের কথা বলে একটা প্ল্যান সাজায়। ড্যান এখানে আসার আগে সবাইকে আলাদা আলাদা অ্যামাউন্টের কথা বলেছিল। কাউকে সে $2,00,000, আবার কাউকে 75,000। এভাবে রোক এসে বলেছিল $1,50,000 কথা। এরপর সে ব্যাপারটা এমন ভাবে সাজিয়েছে যাতে সবাই বিশ্বাস করে নেয় যে সে এই টাকা হাতিয়ে নিতে যাচ্ছে, কারণ জ্যাকিকে যারা খুন করেছে তারা তাকেও নির্ঘাত হুমকি দেবে। তোমাদের নিশ্চয় মনে আছে যে পরপর দুবার ফোনে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। যে তাদেরকে হুমকি দিয়েছিল সে ঠিকই $1,50,000 কথাই বলেছিল, কিন্তু সে ঠিক কিভাবে জানলো যে এখানে কত টাকা আছে? আর এখান থেকে প্রমাণ হয় যে রোই আসলে এই ফোনটা করেছিল, অথবা তার কোনো সঙ্গী তার কাছ থেকে টাকার ব্যাপারটা জানতে পেরেছে, যার ফলে জ্যাকির খুনিদের ধরার জন্য এইটাই ছিল ডেইনের প্ল্যান। সে প্রথমে কাউকে ব্যাপারটা না জানালেও পরে সে জেডিকে ব্যাপারটা জানিয়ে দেয়।
দূরের ওই বাড়িটায় আসলে সেই জেডির দিকে পিস্তল তাক করেছিল। তার কাছে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করার পর সে তার কথা মতোই কাজ করতে থাকে। ফলে ইচ্ছাকৃতভাবে মারামারি করে এই সুযোগে তারা রোর ফোনটাও চুরি করে নিয়েছিল। তাই রো সব কিছু অস্বীকার করলেও তার ফোন কিন্তু সব সত্য প্রমাণ করে দেয়। শুধু তাই নয়, কাকে সে বারবার কন্ট্যাক্ট করে যাচ্ছিল সেটা এবার রিভিল করে দেয় জেডি। আর সেই ব্যক্তি হলো তাদের সামনে বসে থাকা জ্যাকির খুনি ডিএ এজেন্ট নিক্স। তার কথা মতোই রো পুরোটা সময় ধরে কাজ করে আসছিল, কারণ নিক্স এখানে আসার সময় তার টিমের কাউকে সে ইনফর্ম করেনি। সে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও কেউ জানে না। তবে নিক্স এই সব কিছু এক বাক্যে অস্বীকার করে। তখন ডেন রোকে তার শাস্তি কমানোর একটা লাস্ট চান্স দেয়। রো তখন জেডির হাত থেকে ফোন নিয়ে তার সঙ্গীর ফোনে ডায়াল করে, আর সবার অনুমান অনুসারে নিক্সের ফোনটাই বেজে ওঠে। এবার আসল চেহারা রিভিল হওয়ার সাথে সাথেই সে পিস্তল হাতে রোর উপরে গুলি চালায়। তার মাথায় গুলি না লাগলেও কান ছুঁয়ে গুলি যাওয়ায় সে চোখে শস্য ফুল দেখে। অন্যদিকে জেডি আর ডেন নিক্সের সাথে ফাইট করতে থাকে, কিন্তু সে পিস্তল হাতে তাদেরকে জিম্মি করে নেয়। এই গোলাগুলিতে তার একসঙ্গে মারাও যায়। তখন তারা তাকে মাঝ রাস্তায় ফেলে দিয়ে আবারও গাড়ি ড্রাইভ করতে থাকে। তারপর নিক্স তাদের তিনজনের মধ্যে এই টাকা ভাগ করে নেওয়ার অফার দেয়। এর সাথে সে এটাও রিভিল করে যে সে আর রোয় মিলে মূলত জ্যাকিকে খুন করেছিল। এখন অনেক টাকার লোভ দেখালেও জেডি আর ডেন তার কোনো কথায় রাজি হয় না, কারণ তাদের কাছে প্রফেশন আর কলিগই সবার আগে। এর মধ্যেই হঠাৎ জেডির পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। তখন সে ফোন বোর্ড করে রিসিভ করতে গেলে ওপাশ থেকে তার ভাই ডেল কথা বলে ওঠে। আসলে এখানে আসার আগেই তারা ডেলকে রেডি থাকতে বলেছিল, আর এখন সে এফবিআই এজেন্টদের নিয়ে এই রাস্তা ব্লক করে রেখেছে। দেখতে দেখতে তাদের সামনে জ্বলে ওঠে চোখ ধাঁধানো ফ্ল্যাশ লাইট। ডেল দূর থেকে মাইকে ঘোষণা দিয়ে নিক্সকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু তবুও সে জেডি আর ডেনের সাথে ডিল করার চেষ্টা করতে থাকে। তখন জেডি তাকে বলে যে তার এই কথাগুলো এফবিআই এজেন্টরা ফোনের মাধ্যমে শুনতে পাচ্ছে। এই ফাঁকে রো আবার তার পিস্তল বের করে নেয়। এবার সে নিক্সের উপরে গুলি চালাতে গিয়ে তাদের মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। তখন রো গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। অন্যদিকে জেডি আর ডেন লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। অন্যদিকে এফবিআই এজেন্টরা গুলি চালালেও নিক্স তার গাড়ি নিয়ে ভাগতে শুরু করে। এছাড়াও রো তার কাঁধে একটা ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে থাকে। তখন জেডি তার ভাই ডেলের গাড়ি নিয়ে নিক্সের পিছু নেয়। এভাবেই কিছুক্ষণ চেস করে সে গাড়িতে গুলি চালিয়ে তাকে থামানোর চেষ্টা করে। অন্যদিকে রো অনেক দূরে গিয়ে গেলেও ডেন অবশেষে তাকে ধরেই ফেলে। তারপর সে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে রামধোলাই দিতে থাকে। এদিকে জেডি আর নিক্সের মধ্যে তখনও চেস চলছিল। শেষে জেডি নিক্সের গাড়ির পিছনে এসে ধাক্কা দেয়। এভাবে আরো কিছুক্ষণ চেস চলার পর প্রচন্ড ধাক্কায় দুটো গাড়ি উল্টে গেলে জেডির গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। তবে সে পুনরায় স্টার্ট নিয়ে প্রচন্ড বেগে গাড়ি চালায়, আর এবার সে আর্মড গাড়িটিকে ধাক্কা দিয়ে একটা ব্রিজ থেকে সোজাসুজি নিচে ফেলে দেয়। তখন নিক্স সেই গাড়ি থেকে আহত অবস্থায় বেরিয়ে আসে, আর তার সামনে জেডি তখন যমদূতের মতন এসে হাজির হয়। নিক্স শেষবারের মতো নিজের প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, তবে এবার জেডি পরপর দুটো গুলি করে তাকে উপরে পাঠিয়ে দেয়। আর এভাবেই সে তার প্রিয় মানুষটার হত্যার প্রতিশোধ নিয়ে নেয়। অন্যদিকে ডেন আর রোর মধ্যে তখনও ধস্তাধস্তি চলছিল। শেষে ডেন রোকে কাবু করে ফেললেও সে হার মেনে নেয়, আর ডেন তখন তাকে অ্যারেস্ট করে এফবিআই এর কাছে নিয়ে আসে। ফাইনালি এই ফাইট শেষে এফবিআই এজেন্টরা সমস্ত টাকা গুনে দেখে, আর তারা দেখে যে পুরো টাকা থেকে 1 টাকাও এদিক সেদিক হয়নি। তখন ডেন আর তার পুরো টিম পুলিশ ডিপার্টমেন্টের হিরো হয়ে ওঠে। এদিকে এই কেসে সাহায্য করা এবং পুড়ে যাওয়া বাড়ির ক্ষতিপূরণ হিসেবে ডেইজিকে এই টাকার 20% দেওয়া হয়। মানে 1 লাফেই সে ইতিমধ্যে মিলিনিয়ার হয়ে ওঠে। তাই সবকিছুর জন্য সে ডেনকে ধন্যবাদ দিয়ে বিদায় নেয়। অন্যদিকে জেডি এবং তার বড় ভাইয়ের মধ্যেও সবকিছু ঠিক হয়ে উঠেছে। দুই ভাই সব রাগ ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে, আর সবকিছু শেষে ডেন আর জেডি দুজনেই একসাথে জ্যাকিকে স্মরণ করে। তার মৃত্যুর চরম প্রতিশোধ নিতে পেরে তারা দুজনেই খুব খুশি। আর ফাইনালি এই হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই নতুন মুভিটাও এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।